বিসিবির মতো প্রতিষ্ঠান যে নিশ্চুপ হয়ে এই যে দীর্ঘসূত্রিতা করলেন, এটা মোটেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য মঙ্গলজনক না। জাহানারা আলম যিনি কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন, স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় থেকে থাকে, সে জায়গাতে এ ধরনের কাজটা ক্রিকেট বোর্ড করতে পারেন না। যে 2008 সালের রিট পিটিশনে যে গাইডলাইন দেয়া আছে সেই অনুযায়ী আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থা নেবে, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। যারা দোষী আছেন, দায়ী আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা মহামান্য হাইকোর্ট বিভাগকে জানানোর জন্য। তাহলে দেখা গেছে যে নারীরা অবহেলিত না, শুধু নিগৃহীত হবেন, নিপীড়িত হবেন। এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে 3 জন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে এই রিট দায়েরের পরে ইনকনভেনিয়েন্সটা হলো গিয়ে কোর্টে আমাদের সবসময় কিন্তু আপনাদের সব রিপোর্টাররাই থাকেন। গতকালকে ছিল না, কারণ ওই যে 3টা সাড়ে 3টার সময় অর্ডার হলো, তো এর মধ্যে আবার ওই যে আইসিটিতে চলে যান, তো ওনারা দেখা গেছে যে আইসিটি শেষ করে সবাই চলে যান। এই কারণে মনে করেন যে আজকে আপনারা নিজেরা মনে করেন যে আমরা এটা ইনভাইট করেছি, একটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। মূল বিষয়টা হচ্ছে যে বিগত বেশ কিছুদিন আগে 2025 সালের শেষ দিকে একজন কৃতি ক্রিকেটার, সাবেক একজন ক্রিকেটার জাহানারা আলম, যিনি কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন আপনার ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার, বিশেষ করে একজনের বিরুদ্ধে, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে এসছে, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি। তো এই বিষয়ে আপনার ক্রিকেট বোর্ডের একটা দায়িত্ব আছে। ক্রিকেট বোর্ডের যে নির্লিপ্ততা ছিল, ওনারা যে নিশ্চুপ ছিলেন, আমরা প্রকারান্তরে একটা বিষয় জেনেছিলাম, যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাহানারা আলম, ওনাকে সাসপেন্ড করার পরদিন আবার রিইনস্টেট করেছেন। তো এই বিষয়টা আরেকজন কৃতি খেলোয়াড়, আপনার কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়ন সাবরিনা সুলতানা, উনি আপনার জনস্বার্থে একটা রিটের আবেদন করেছিলেন। গতকালকে আমরা এটা মুভ করেছি এবং মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি জনাবা ফাতেমা আনোয়ারের কোর্টে, তো সেখানে আমাদের যে রিটে বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম যে কর্মক্ষেত্রে নারীরা যেন নিরাপদে তাদের কাজ করতে পারেন, তাদের নিরাপত্তা, সম্ভ্রমহানি থেকে আরম্ভ করে যৌন হয়রানি, বিভিন্ন ধরনের যে লিঙ্গ বৈষম্যের শিকার হন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে 2008 সালে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার অ্যাসোসিয়েশন একটা রিট আপনার দায়ের করেছিলেন এবং সেই রিটের জাজমেন্ট অনুযায়ী মহামান্য হাইকোর্ট বিভাগ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। সেটা আপনার কর্মক্ষেত্রে, অফিস, আদালত, স্কুল, কলেজ, হসপিটাল বলেন, ক্রীড়াঙ্গন বলেন, যে কোনো জায়গায় হোক, নারীদের যে অধিকারটা সংরক্ষণ করা, সেটার জন্য প্রত্যেকটা বডি, যারা রেগুলেটরি বডি থাকেন বা যাদের আন্ডারে বিভিন্ন কর্মজীবী মহিলারা বা নারীরা কাজ করেন, তাদের সেই সমস্ত বিষয়, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করা। আমাদের সেই রিটের মধ্যে আবেদন ছিল যে 2008 সালের রিট পিটিশনে যে গাইডলাইন দেয়া আছে সেই অনুযায়ী আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থা নেবেন। আমরা উকিল নোটিশ সার্ভ করেছিলাম, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। আমরা প্রথমে দেখেছিলাম যে 3 সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছিল, কমপ্লেন্ট বোর্ড, তদন্ত কমিটি, আপিল বিভাগের একজন বিচারপতি, সাবেক বিচারপতিকে প্রধান করে, এবং ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং আরও একজন আইনজীবী, ভদ্র মহিলা আইনজীবী, দুজন ছিলেন মহিলা সদস্য। ওই গাইডলাইনে বলা আছে যে নারী সদস্য যদি থাকেন তাহলে নারীকেই কিন্তু কনভেনার করা বা প্রধান করা হবে। যাই হোক, সেখানে পুরুষ কনভেনার হয়েছেন সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে 5 জনের কথা। এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে 3 জন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে এই রিট দায়েরের পরে, হাইকোর্ট বিভাগের আদেশের পরে, রাত্রিবেলা আপনার সম্ভবত 9টার দিকে, সম্ভবত 5 সদস্যের যে বোর্ড, তদন্ত বোর্ড, ওনারা রিপোর্টটা সাবমিট করেছেন। এখন এটা কি সলিসিটেড না আনসলিসিটেড, বা ক্রিকেট বোর্ড হয়তো বা হাইকোর্টের যে আদেশটা হয়েছে তার উপর ভিত্তি করে তড়িঘড়ি করে রিপোর্টটা চেয়ে নিয়েছেন বা ওনারা পেয়েছেন, যেটাই হোক না কেন, কাকতালীয় হোক বা যেটাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে ওনাদের যে নির্লিপ্ততা, নিশ্চুপ, কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, সেটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, অবৈধ ঘোষণা করানো হবে না, এবং এই রুলটা পেন্ডিং থাকা অবস্থায় গাইডলাইন অনুযায়ী যারা দোষী আছেন, দায়ী আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন
সেটা মহামান্য হাইকোর্ট বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন। এটাই ছিল আপনার মূল রিটের বিষয়বস্তু এবং মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ। এই আদেশের দ্বারা যে বিষয়টা এসছে, মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদ্বয় ওনারা নিজেরাই বলেছেন যে এ ধরনের অভিযোগের যদি প্রতিকারের জন্য কেউ এগিয়ে না আসেন, তাহলে দেখা গেছে যে নারীরা অবহেলিত না, শুধু নিগৃহীত হবেন, নিপীড়িত হবেন, নির্যাতিত হবেন, যৌন হয়রানির শিকার হবেন। কিন্তু কেউ যদি এগিয়ে এসে আপনার এই বিষয়টা গোচরে না আনেন, তাহলে অন্যরা হয়তো দেখা গেছে যে লোকচক্ষুর আড়ালে অনেক অভিযোগ চেপে যাবেন। সে কারণে এটার একটা অনেক গুরুত্ব ছিল, যার কারণে জনস্বার্থ বিবেচনা করে মহামান্য হাইকোর্ট বিভাগ এই আদেশটা দিয়েছেন। কিন্তু আমরা গতকাল দেখেছি যে ওনার রিপোর্টটা দিয়েছেন, কিন্তু হাইকোর্ট বিভাগের যে আদেশ নির্দেশনা যেটা ওনারা দিয়েছেন যে কী ব্যবস্থা নিয়েছেন, কেউ দোষী হতেও পারেন, দোষী নাও হতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ফাইন্ডিংটা কি, ফ্যাক্ট ফাইন্ডিংটা কী আছে সে বিষয়টা, এবং ক্রিকেট বোর্ড কী করেছেন, কেন ওনারা নিশ্চুপ ছিলেন, ওনাদের এই নির্লিপ্ততা, এই দীর্ঘ সময় ওনারা যে বসেছিলেন, কেন সেটা হয়েছে। আমরা এর আগেও দেখেছি, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারাও বলেছিলেন যে দুজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে আপনার এই তদন্ত কমিটিতে ইনক্লুড করার জন্য। তার মানে এটার গুরুত্বটা অনেক বেশি। এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মহিলা ক্রিকেট দল আপনার যে গত কয়েকদিন আগেও কিন্তু বেশ প্রশংসিত হয়েছে, কিন্তু আরও বেশি আপনার এ ধরনের বিষয় যদি থাকে, যদি না থাকতো তাহলে হয়তো দেখা গেছে আরও পারফরমেন্স ভালো হবে। কারণ এখানে মানসিক, শারীরিক বলেন, পারিপার্শ্বিক অবস্থার কথা বলেন, সামাজিকভাবে বলেন, নিজেকে হয়তো বা তারা নেগলেক্টেড মনে করেন, ইগনোরড মনে করেন, আন্ডারমাইন্ড মনে করেন। এই বিষয়গুলো যেন কখনো না ঘটে, সেই বিষয়টা মনে করেন যে আমরা হাইকোর্টের দৃষ্টিগোচরে এনেছি। ভাইয়া, আপনার কি মনে হয় যে সেনসিটিভ এই কেসটা বিসিবি আরো ভালোভাবে দেখতে পারতো, যেখানে তারা ঢিলেমি করেছে বা মানে গাছের একটা ভাব আপনার মনে হয়েছে কিনা? না, এটা তো আমরা দেখেছি, আমরা তো লিগ্যাল নোটিশ দিয়েছি অনেক কবে সম্রাট, আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি আমার মনে হয় প্রায় 2 মাসেরও বেশি হবে। এক্সাক্ট ডেটটা সম্রাট একটু জাস্ট বলছি। উনি ব্যারিস্টার সালে আকরাম সম্রাট, আমার সঙ্গে আছেন ব্যারিস্টার নাফিজ আছেন, অ্যাডভোকেট শুভ আছেন, অ্যাডভোকেট রনি আছেন, ওনারা সহযোগিতা করেছেন। এবং অনেক ইনফরমেশন আমরা কালেক্ট করেছি বিভিন্ন, যেমন ESPN, NDTVতে, আমাদের দেশে ডেইলি স্টার, প্রথম আলো, ডেইলি সান, বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এসছে। বিসিবির মতো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এই বিষয়টা যখন পত্রপত্রিকায় এসছে, আন্তর্জাতিকভাবে জাতীয় পত্রপত্রিকায় এসছে, তখনই কিন্তু বিসিবি এই বিষয়টা নিয়ে আরও আগে এই কমিটি গঠন করতে পারতেন। ওনারা কিন্তু নিজেরাই কিন্তু স্টেটমেন্ট করে বলেছেন, আমি ডেইলি সান 3 ডিসেম্বর সম্ভবত অথবা 17 ডিসেম্বর 2025 ওনারাই স্টেটমেন্ট করেছেন এবং পত্রপত্রিকা ওনারা পাঠিয়েছেন নিউজ, সেখানে 3 সদস্যের কমিটি করেছেন, যেখানে বলা আছে 5 সদস্য। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার কমপ্লেন্ট কমিটি যেটা, এটা সব সময় একটা স্ট্যান্ডিং কমিটি হিসেবে থাকবে, যে একটা অভিযোগ হলো সেজন্য একটা তদন্ত কমিটি করলেন না, তা না। যে 2008 সালের যে রিটের কথা বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশন করেছেন, সেটাতে বলা আছে যে আপনি কমিটি করবেন 5 সদস্যের, মানে এটা থাকতেই হবে, আপনার এই কমপ্লেন্ট অথরিটি থাকতেই হবে, সো দ্যাট এনিওয়ান ক্যান লজ কমপ্লেন্ট। আপনার একটা অপরাধ সংঘটিত হলো, তারপরে আপনি কমিটি করবেন না, তা না, আপনার একটা কমিটি থাকবেই, বডি থাকবে, পার্মানেন্ট বডি থাকবে। এবং সেখানে বলা আছেন যিনি কনভেনার বা প্রধান হবেন, সম্ভব হলে নারী সদস্য প্রধান হবেন, যদি না পাওয়া যায় সেখানে ভিন্ন কথা। আমরা এখানেও কিন্তু একটা ব্যত্যয় দেখেছি। আমি কাউকে আন্ডারমাইন করছি না, কারো কম্পিটেন্স কিংবা আপনার অথরিটি কিংবা কোয়ালিটি বা কোনো এক্সপার্টাইজের কোনো অভিযোগ করছি না। দেখা গেছে যে পুরুষ আপনার এই কমিটির প্রধান হয়েছেন, যেখানে ওই রায়ে বলা হয়েছিল যদি নারী সদস্য পাওয়া যায় তাহলে নারী সদস্য হবেন প্রধান। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের বিরুদ্ধে অভিযোগটা এসেছে। জাহানারা আলম যে ইন্টারভিউতে বলেছিলেন, তারপরে আরও অনেকগুলো 10-12টা ইন্টারভিউ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, সেখানেও একই ব্যক্তির বিরুদ্ধে, যিনি নারী উইংয়ে কর্মরত ছিলেন, মিস্টার মঞ্জু, তার ব্যাপারে অন্য নারী ক্রিকেটাররাও ইনক্লুডিং সাম এক্স ক্যাপ্টেন্স প্রশ্ন তুলেছিল যে তার যে কন্ট্যাক্টটা ছিল ফিজিক্যালি উইথ দ্য উইমেন ক্রিকেটার, এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। প্রশ্নটা হচ্ছে, যেই ডিপার্টমেন্টের এগেনস্টে এই প্রশ্নগুলো উঠেছিল, কমপ্লেইনগুলো উঠেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে হচ্ছে সেই কমিটির মেম্বার বানানো হয়েছে। এটাতে কতটুকু নিরপেক্ষতা? নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ।
আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না, যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না, বা ক্রিকেট বোর্ড দায়ী হলে কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না সেটাও হয়তো বা আপনাদেরকে জানাননি, বা রিপোর্ট ওনারা যে প্রকাশ করবেন বা করেছেন ওনারা তো রিপোর্টটা পেয়েছেন, আপনাদেরকে জানিয়েছেন কি না সেটাও আমরা জানি না। কিন্তু কথাটা হলো আপনার এ জায়গাতে যে বিষয়টা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় থেকে থাকে, সে জায়গাতে এ ধরনের কাজটা ক্রিকেট বোর্ড করতে পারেন না। আরেকটা প্রশ্ন, কমিটির ফরমেশনটা তার মানে ত্রুটিপূর্ণ। অসীম ভাই, মানে কমিটির ফরমেশন ত্রুটিপূর্ণ, যেহেতু বোর্ডের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টেরই একজন সেখানটায় রয়েছেন, এবং এটা হচ্ছে কেউ যদি দাবি করে যেটা বায়াসড হয়েছে, এটাকে ইগনোর করার সুযোগ নেই, কারণ আপনি যে ডিপার্টমেন্টের এগেনস্টে তদন্ত করছেন সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওই কমিটির মেম্বার। আমার পয়েন্ট এটা না, আমার পয়েন্টটা হচ্ছে যে গতকালকে আপনি যেটা বললেন যে দুপুরবেলা হচ্ছে আদালতের রায়ের পরে রাত 8:40 আমরা মিডিয়া রিলিজ পেয়েছি, মানে 6 ঘন্টা পরে আমরা মিডিয়া রিলিজ পেয়ে গেলাম যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, যেই রিপোর্ট দেওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে 31 জানুয়ারি। আমার প্রশ্ন যে এই ঘটনাগুলো প্রত্যেকটাই ঘটছে বিসিবিকে যখন কোনো একটা সংক্ষুব্ধ পক্ষ অথবা আমাদের আদালত প্রেশার ক্রিয়েট করছে তখন তারা করছে। আপনার কি মনে হয় যে এটা নিরপেক্ষ তদন্তের ইঙ্গিত? এই বিষয়টা তো একটা আমি ঠিক বলতে পারবো না, সেটা বিসিবির নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছেন, বিসিবি তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে কথাটা আপনি বললেন যে আদালতের একটা আদেশ হবার পরে তখন ওনারা রিয়্যাক্ট করেছেন, ওনারা হয়তো ওনাদের গা বাঁচানোর জন্য এটা করে থাকতে পারবেন, যেটা আমি মনে করি। কারণ এই রিপোর্টটা আপনার 5 সদস্যের যদি কমিটি হয়ে থাকে তাহলে আপনি তো মনে করেন যে উইটনেসদেরকে ডাকবেন, অভিযোগ যিনি করেছেন তাকে ডাকবেন, সাক্ষী যদি থাকেন তাদেরকে ডাকবেন। তাহলে এই রিপোর্টটা আপনার বিসিবি কেন এত ডিলে প্রসেস, এত দীর্ঘসূত্রিতার কারণটা কী ছিল? এটা তো আরও অনেক আগেই ওনারা করতে পারতেন। এই অভিযোগটা নিয়ে ওনাদের তো তদন্ত অনেক আগে, এবং কেউ যদি দোষী থেকে থাকেন তাহলে সে ব্যবস্থা ওনারা আগেও নিতে পারতেন। আর আমি যেটা প্রথমেই বলেছি আপনাদেরকে, জেনার বিরুদ্ধে জনাব মঞ্জুর আলম বা যেই ভদ্রলোক, ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, সাসপেন্ড করে পরবর্তী দিন ওনাকে আবার রিইনস্টেট করা হয়েছে। এটা আরেকজনকে, তাই না? সেটা কি আমি কনফিউজ করছি? বাট আমি দেখেছি একটা নিউজ, অন্য কোনো নাম, মানে অন্য একজন যিনি জড়িত ছিলেন, মানে অন্য আরেকটা ইনস্ট্যান্স, দুঃখিত আমি, অন্য আরেকটা ইনস্ট্যান্সে একজনের বিরুদ্ধে অভিযোগ এসছে, ওনাকে সাসপেন্ড করলেন, সাসপেন্ড করার পরের দিন আবার রিইনস্টেট করলেন। মূলত যার বিরুদ্ধে অভিযোগ আসে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন কিন্তু দেখা গেছে আপনার তদন্তের স্বার্থে বা আপনার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ওনাকে অ্যাবস্টেইন রাখা হয় কোনো একটা বিষয় থেকে। কিন্তু সে জায়গাতে মানে বিসিবির যেই আপনার ভূমিকা, এটা আমার মনে হয় বাংলাদেশের জনগণ, আমাদের তো ক্রিকেট তো আমাদের প্রাইড, এবং নারী ক্রিকেটারদের যে বিষয়টা দেখা গেছে যে পুরুষ কাউন্টার পার্ট থেকেও নারী কাউন্টার পার্ট অনেক বেশি আমার মনে হয় মানে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছেন। আমার একটা বিষয় জানার আছে, লাইক কালকে তো তারা তদন্ত কমিটির সেই রিপোর্টটা তো হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা কি আসলে বিসিবির নিয়মের মধ্যে আছে কিনা যে তারা মিডিয়ার মাধ্যমে দর্শকদের বা সাধারণ মানুষ জানতে পারে রিপোর্টে কি উঠে আছে, এটা কি তারা প্রকাশ করার যায় কিনা? এটা বা তারা এটা একটা বিষয় আছে, এটা হচ্ছে যে আপনার বিসিবির আইনে যদি প্রিভিলেজ ডকুমেন্ট হয় তাহলে সেটা মনে করেন যে হয়তো বা মিডিয়াতে দেবেন না। এখন কথাটা হচ্ছে যে সেটা কতটুকু ওনারা ডিসক্লোজ করতে পারবেন, কিন্তু আপনাকে তো একটা সময় এসে তো জানতে হবে যে একজন মানুষকে আপনি যখন যদি দোষী কিংবা নির্দোষ এই করেন তাহলে তো আপনার ওই রিপোর্টটা প্রকাশ করতে হবে। কোনো রিপোর্টই আপনার মনে করেন যে কি বলে পাবলিক মানে প্রিভিলেজ ডকুমেন্ট হবে না এই সমস্ত ক্ষেত্রে। ট্রান্সপারেন্সির কারণে এই রিপোর্ট এখন না হোক, পরে হলেও কিন্তু ওনাদেরকে ডিসক্লোজ করতে হবে, কারণ ওনারা কোন সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনি তো জানি না। আপনি যে প্রশ্নটা করলেন যে ওই রিপোর্টটা ওনারা ডিসক্লোজ করলেন না, রেখে দিয়ে ওই কমিটির রিপোর্টকে বাইপাস করে ওনারা যদি ভিন্ন রকম কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমার আর আপনার কারোর তো জানার সুযোগ থাকবে না, এবং যিনি বিচার প্রার্থী তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। সেটা এই জায়গায় অসীম ভাই, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেইনস্টেই কিন্তু অভিযোগটা, ক্রিকেট বোর্ডের
কন্ট্রাক্টেড একজন এমপ্লয়ির এগেনস্টে অভিপ্রকাশিত না হয়, মানে বাংলাদেশের নারী ক্রিকেটে যারা আসবে ফিউচারে তাদের জন্য তো এটা কনফিউজিং হবে যে বিসিবি জিনিসটাকে হায়ার এন্ড সিক করছে। এই বিষয়টাতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই রিপোর্টটা পেশ করেছে ক্রিকেট বোর্ডের কাছে। জি, এখন শাস্তিমূলক ব্যবস্থা যেটাই নেবেন এই রিপোর্টের উপরে ভিত্তি করে, শাস্তি হতেও পারে, শাস্তি নাও হতে পারে, একজন মানুষ নির্দোষও হতে পারেন, দোষীও হতে পারেন। তো যেটাই হন না কেন সিদ্ধান্তটা নেবেন কিন্তু ক্রিকেট বোর্ড। তো যতক্ষণ পর্যন্ত ওনারা এই সিদ্ধান্তটা না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই রিপোর্ট ওনারা নাও দিতে পারেন, এই রিপোর্টটা নাও দিতে পারেন। কিন্তু যখন আপনার এই বিষয়টা নিয়ে ওনাদের মধ্যে আলাপ আলোচনা হবে এবং ডিসিপ্লিনারি কমিটি যেই অ্যাকশনটা নেবেন সেটা তো অন দ্য বেসিস অফ দিস রিপোর্ট, তখন সেটা অটোমেটিক তো আপনার আসবে যে আপনি কোন ভিত্তিতে, সেটা আপনারাই তখন জিজ্ঞেস করতে পারবেন যে কিসের ভিত্তিতে আপনারা অমুককে দায়ী কিংবা নির্দোষ বললেন, বা অভিযোগের সত্যতা বা মিথ্যা সব কিছু তখনই স্পষ্ট হবে। আমার আরেকটা কিন্তু আমাদের যে মূল বিষয়টা ছিল আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে বিসিবির মতো প্রতিষ্ঠান যে নিশ্চুপ হয়ে এই যে দীর্ঘসূত্রিতা করলেন, এটা মোটেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য মঙ্গলজনক না। আসলে তাহলে ফিউচারটা কি হবে? এখন হাইকোর্ট যে রুলটা দিল, তারপরে এখন আমরা তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে দিল, তাহলে এখন এটার পরবর্তী পদক্ষেপটা হাইকোর্ট তো ওটাই বলেছেন যে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন সেটা হাইকোর্টকে জানানোর জন্য বলা হয়েছেন, এবং নারীদের জন্য যে লিঙ্গ বৈষম্য থেকে আরম্ভ করে যৌন হয়রানি থেকে আরম্ভ করে নিরাপদ কর্মস্থল সমস্ত কিছু, নিরাপত্তা সব কিছু এনশোর করার জন্য বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে সেটা মহামান্য হাইকোর্ট বিভাগকে জানাতে বলেছে। এই জায়গায় অসীম ভাই, মানে আগে থেকেই কোনো কমপ্লেন যদি এরকম ক্রিয়েট হয় সেটার কোনো বডি বিসিবিতে ছিল না, ঘটনা ঘটার পরে তারা একটা তদন্ত কমিটি করেছে, এবং যেটা আমাদের ক্লিয়ার, আপনার বক্তব্য ক্লিয়ার। সেই জায়গা থেকে কি মনে হয় যে নারী ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো প্রফেশনালি ডিল করেনি? আমি এই বিষয়টা দেখেন, শুধু যে ক্রিকেট বোর্ডের কথা তা বলছি না, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন জেনারেল এটার একটা ইউনিভার্সাল এফেক্ট আছে। যে 2008 সালে যে রিটটা হয়েছিল বিএনডব্লিউএলে, সেখানে বলাই আছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা, সম অধিকার বলেন, জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন, ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ সেক্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আপনার একটা অথরিটি থাকবে, কমপ্লেন্ট অথরিটি, টু এনশিওর সেফটি সিকিউরিটি ফ্রম এভরি অ্যাসপেক্ট, ফ্রম এভরি কর্নার অফ লাইফ। তো সেই ক্ষেত্রে সব প্রতিষ্ঠানেরই উচিত কিন্তু ওই কমপ্লেন্ট বোর্ডটা পার্মানেন্ট থাকা উচিত, মিনিমাম 5 মেম্বার্সের কমিটি, সেটা মিনিমাম 5 মেম্বার্সের কমিটি। কিন্তু দেখা গেল যে একটা ঘটনা ঘটে গেল, তার জন্য আপনি একটা এনকোয়ারি কমিটি করবেন, এটা কিন্তু সেরকম না, বা এটা এরকম হওয়া উচিত ছিল না। তার মানেটা হচ্ছে যে এই যে গাইডলাইনটা দেয়া ছিল, এটা আমি জানি না, হয়তো অনেক প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের নেই, বাট এই আদেশের মধ্য দিয়ে আবার একটা মেমোরি রিফ্রেশ হয়েছে। আমি মনে করি যে অন্যান্য প্রতিষ্ঠান ঠিক সেভাবেই মনে করেন ইমপ্লিমেন্ট করতে পারেন গাইডলাইনগুলো যেগুলো হয়েছিল 2008 সালের রিট পিটিশনে। গতকাল যে যখন শুনানি হচ্ছিল, এর আগে পরবর্তীতে তো জাহানারার পর একজন শুটারও তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ এনেছিলেন। শুনানিতে কি এই বিষয়ে কোনো কিছু এসেছে? না, আমার পার্টিকুলারলি অন্য বিষয়টা আসে, ওই বিষয়টা আসে। অন্য বিষয়টা আসে, মানে পার্টিকুলারলি আপনি জেনার কথা বলছেন সে বিষয়টা আসে। আসে। আমরা বিভিন্ন জন যে অভিযোগ করেছে বা আপনার প্রকারান্তরে যে রিপোর্টগুলো এসছে, সেখানে আপনার পত্রপত্রিকায় যে সমস্ত এইগুলো এসছে সেগুলো জাস্ট রেফারেন্স আমরা দিয়েছি।